গুড ইভিনিং। আজকের আমার টপিক হলো পোস্ট ডি কর্ভ। পোস্ট ডি কর্ভ হলো একটা অ্যাক্রোনিম, একটা নির্দেশক, একটা শব্দ, রাইট? পোস্ট ডি কর্ভ, রাইট? এখানে 60টি ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো নিয়ে এই অ্যাক্রোনিমটি তৈরি করা হয়েছে এবং এই অ্যাক্রোনিম পোস্ট ডি কর্ভের উদ্ভাবন করেছিলেন মার্কিন জনপ্রশাসন বিশেষজ্ঞ ও তাত্ত্বিক লুথার গালিক, রাইট? তো পোস্ট ডি কর্ভ, রাইট? POSDCORV, পিতে হলো প্ল্যানিং, ওতে হলো অর্গানাইজিং, এসতে হলো স্টাফিং, ডিতে হলো ডাইরেক্টিং, সিতে হলো কোঅর্ডিনেটিং, আরতে রিপোর্টিং, বিতে বাজেটিং। পোস্ট ডি কর্ভ এই 60টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম লেটারগুলো নিয়ে এই অ্যাক্রোনিমটা বা নির্দেশক যে শব্দটা তৈরি করা হয়েছিল এবং এটা উদ্ভাবন করেছিল লুথার গালিক, মার্কিন প্রশাসন বিশেষজ্ঞ তাত্ত্বিক লুথার গালিক, ইন দ্য ইয়ার 1937। কেননা তদানীন্তন যে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট সেই দেশের প্রশাসনকে শক্তিশালী করার জন্য প্রশাসনের উপর একটি কমিটি গঠন করেছিলেন প্রশাসন সম্পর্কে অনুসন্ধান করবার জন্য, এবং সেই যে একটা কমিটি গঠন করেছিলেন অনুসন্ধান করবার জন্য রাষ্ট্রপতি রুজভেল্ট, সেই কমিটির সদস্য যারা ছিলেন তারা হলো চার্লস মেরিয়াম, ব্রাউনলো, লুথার গালিক ও লিন্ডাল আরউইক। এবং তারা এই প্রশাসনের বিভিন্ন বিষয়ের ওপর অনুসন্ধান করে গবেষণা করে তারা একটি রিপোর্ট পেশ করেন। তো লুথার গালিক এবং আরউইক এই রিপোর্টেরই একটা উল্লেখযোগ্য অংশ রাষ্ট্রপতির কাছে পেশ করেন, একটি রিপোর্ট। সেই রিপোর্টের একটা পেপারে সেটা পেশ করা হয়েছিল, পেপার্স অন দ্য সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন, ইয়ার 1937। সেই পেপারেই লুথার গালিক এই শব্দটি, এই অ্যাক্রোনিমটি পোস্ট কর্ভ উদ্ভাবন করেছিল, রাইট? সো the acronym post D corp was coined in the paper Science of Administration. সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন। এই রিপোর্টটি জমা দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি রুজভেল্টের কাছে। উদ্দেশ্য ছিল মার্কিন প্রশাসনকে শক্তিশালী করা, রাইট? তো পোস্ট ডি কর্প মনে রাখবে তোমরা, এটা একটা অ্যাক্রোনিম। তো পিতে হলো প্ল্যানিং, পরিকল্পনা গ্রহণ করা, কেননা যে কোনো সংগঠনের প্রশাসনের প্রধান কাজই হলো পরিকল্পনা করা, কি করা হবে, কিভাবে করা হবে। দেন ওতে হলো অর্গানাইজিং, সংগঠনই হলো প্রশাসনের একটা বাহ্যিক কাঠামো, পরিকল্পনা কার্যকর হয় সংগঠনের মাধ্যমেই। দেন স্টাফিং, সমস্ত কিছুর মূলে প্রশাসন বা সংগঠনে মানুষের প্রয়োজন, অর্থাৎ কর্মীর প্রয়োজন, কাজেই কর্মী নিয়োগ, কর্মীর ট্রেনিং, কর্মীর উন্নতি, পদোন্নতি ইত্যাদি, সেটা হলো স্টাফিং, অর্থাৎ সংগঠন বা প্রশাসনে কর্মী নিয়োগ করার প্রয়োজন আছে। ডাইরেক্টিং হচ্ছে নির্দেশ দান করা, প্রতিটি বিভাগের সমস্ত স্তরের কর্মী যারা, তাদেরকে নির্দেশ দানের মাধ্যমেই সংগঠনের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়িত করা হয়। কোঅর্ডিনেটিং, সমন্বয় হচ্ছে বিভিন্ন বিভাগের মধ্যে বিভিন্ন কর্মী, বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে একটা সিনক্রোনাইজেশন, সেটাই হলো একটা সমন্বয়, অর্থাৎ কোঅর্ডিনেটিং। রিপোর্টিং হলো সমস্ত বিভাগের সমস্ত কাজকর্মের উন্নতি, অবনতি, সাফল্য, এইসবের কিছুর প্রতিবেদন পেশ করাই হচ্ছে রিপোর্টিং। আর হচ্ছে বাজেটিং, অর্থাৎ প্রত্যেকটা সংগঠনেরই হচ্ছে আয় ব্যয় নির্ধারণ করা একটা গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ এই পোস্ট কর্প, এই যে অ্যাক্রোনিম, এই যে নির্দেশক শব্দ, এখানে 60টি ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে নীতির বিদ্যমান। গালিক সেই নীতিগুলোই উপস্থিত করেছিলেন সেই রিপোর্টে অন দ্য সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন 1937, আর সেটা পেশ করা হয়েছিল তদানীন্তন রাষ্ট্রপতি, মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টের কাছে। উদ্দেশ্য কী ছিল? মার্কিন প্রশাসনকে শক্তিশালী করা, সুসংহত করা, রাইট? তো এখানে যেটা মনে রাখতে হবে যে
এই সংগঠন যে কোনো সংগঠনেরই যে কাজই হোক না কেন, হ্যাঁ, পরিচালনার জন্য কিন্তু এই 7টি নীতির প্রয়োজন আছে। এই 7টি নীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি, এ কথাই লুথার গালিক সুপারিশ করেছেন। অর্থাৎ এই 7 নীতিকে উপেক্ষা করা যাবে না। যে কোনো প্রশাসনেই, যে কোনো সরকারি প্রশাসনে, হ্যাঁ, বা সংগঠনে যে কাজই হোক না কেন, এই 7টি নীতিকে অনুসরণ করতে হবে। অর্থাৎ এই 7টি নীতির সামগ্রিক প্রয়োগ, এই 7টি প্রশাসনের এই 7টি নীতির পোস্ট ডি কর, পিওএসডি, সিওআরবি, পোস্ট ডি কর, এই যে 7টি নীতি বলা হলো, প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং, বাজেটিং, এই যে 7টি নীতির সামগ্রিক প্রয়োগের ফলেই একটা সংগঠনের বা সরকারি প্রশাসনের সাফল্য আসাটাই স্বাভাবিক। এটাই সুপারিশ করেছে লুথার গালিক। কিন্তু এই যে লুথার গালিকের এই যে পোস্ট কর্বের ফর্মুলা, এই যে 7টি নীতির কথা বলেছে প্রশাসন, এটার প্রেরণা কিন্তু হেনরি ফয়েল, রাইট, ফরাসি চিন্তাবিদ, হ্যাঁ, ও বাস্তুকার হেনরি ফয়েলের যে ম্যানেজমেন্টের, পরিচালনের যে 5টি উপাদান ও 14টি নীতি, হ্যাঁ, সেখান থেকেই কিন্তু লুথার গালিক প্রেরণা পেয়েছে এবং তার এই যে সাংগঠনিক শক্তি বা প্রশাসন শক্তির এই যে 7টি নীতি তার উদ্ভাবন করেছে। তবে লুথার গালিক ফেউলের এই ধারণাকে আরও বিস্তৃতভাবে আলোচনা করেছে, হ্যাঁ, এবং সামগ্রিক প্রয়োগের জন্য সুপারিশ করেছে, রাইট। তো এই 7টি নীতি, যাকে অ্যাক্রোনিম বলা হয়েছে পোস্ট ডি কর, এই পোস্ট ডি কর্ব কিন্তু সমালোচনার হাত থেকে রেহাই পায়নি। সমালোচনা করতে গেলে বলাই যায় যে এই 7টি নীতির অপরিহার্যতার কথা বলেছে কোনো সাংগঠনিক পরিচালনার জন্য, কোনো প্রশাসনিক শক্তি বৃদ্ধির জন্য। অর্থাৎ যে কোনো সংগঠনে, যে কোনো প্রশাসনেই এই 7টি নীতির প্রয়োগ করা জরুরি, এ কথা লুথার গালিক এই অ্যাক্রোনিমের মাধ্যমে ব্যাখ্যা করেছে প্রশাসনকে শক্তিশালী করার জন্য, সুসংহত করার জন্য। কিন্তু সমালোচকরা, বিশেষ করে দেখা গেছে যে 1946-1947 থেকেই বিভিন্ন লিটারেচার শুরু করেছিল এই পোস্ট ডি কর্বের যে ফর্মুলা তাকে সমালোচনা করা, রাইট। যেমন রবার্ট ডাল, ডুইট ওয়ালডো, হারবার্ট সাইমন, এরা বিভিন্ন আর্টিকেল এবং বিভিন্ন গ্রন্থ সেই সময় প্রকাশিত করেছিল এবং যেখানে এই পোস্ট কর্বের ধারণাকে, লুথার গালিকের ধারণাকে তারা সমালোচনা করেছে, রাইট। এবং হারবার্ট সাইমনের মতে বলেছে যে এই পোস্ট ডি কর্বের এই যে 7টি নীতি, প্রতিটি নীতিই হচ্ছে পরস্পর বিরোধী, কন্ট্রাডিক্টরি। আবার অনেকে বলেছে যে যে এই পোস্ট কর্বের এই যে ফর্মুলা, সেটা উন্নত দেশে হয়তো প্রয়োগ করা সম্ভব, সর্বতোভাবে প্রয়োগ করা সম্ভব, সেটা উন্নতশীল দেশে সর্বতোভাবে প্রয়োগ করা সম্ভব নাও হতে পারে, এরকম মন্তব্য করেছে, এরকমভাবে সমালোচনা করেছে। আবার অনেক সমালোচক বলেছে যে ইট ইজ দ্য প্রোডাক্ট অফ এলিয়েন কালচার। পোস্ট কর্বের ধারণাটা হচ্ছে প্রোডাক্ট অফ এলিয়েন কালচার, আমলাতন্ত্রের মতো, ব্যুরোক্রেসির মতো পোস্ট ডি কর্বের এই ধারণাটাও হচ্ছে প্রোডাক্ট অফ এলিয়েন কালচার, অর্থাৎ বাইরে থেকে নিয়ে আসা কালচার। সেটা সব দেশে সমানভাবে বা সমস্ত পরিস্থিতি, প্রশাসনিক বিভিন্ন সমস্যা থাকে, সমস্ত সমস্যার সমাধান এই ফর্মুলার মাধ্যমে, এই ফর্মুলার প্রয়োগের মাধ্যমে সমাধান নাও হতে পারে বলে অনেক সমালোচনা মন্তব্য করেছে। তবে আরেকটি কথা, এটা সর্বজন বিদিত, যারা প্রশাসনের যারা ব্যাখ্যাকার, তাদের মতে যে এই যে পোস্ট ডি কর্বের যে ফর্মুলা, সেটা দেখা গেছে ছোট বড়, বিশেষ করে বৃহদায়তন সংগঠনে অত্যন্ত প্রয়োজন এবং এই নীতিগুলিকে উপেক্ষা করা যায় না। এই নীতিগুলো অবশ্যই প্রয়োগ করা উচিত সাংগঠনিক সাফল্যতার জন্য। এটাও অনেকে যারা পোস্ট ডি ফর্মুলাকে সাপোর্ট করেছেন তারা এই অভিমত পোষণ করেছে যে এই পোস্ট ডি ফর্মুলা অনেকটাই সার্বজনীন, এটা প্রয়োগের মাধ্যমেই কোনো প্রশাসনের বা পরিচালন ব্যবস্থা সাফল্য আসতে পারে, রাইট। এরকম মন্তব্য অনেকে করেছেন। তবে এর মেইন ফোকাস হলো, এই পোস্ট ডি ফর্মুলার ফোকাসটা হলো স্প্যান অফ কন্ট্রোলের ওপর, নিয়ন্ত্রণের যে পরিধি তার উপর আলোকপাত করেছে এবং করেছে ইউনিটি অফ কমান্ডের ওপর, রাইট। এটার আরেকটি পোস্ট ডি ফর্মুলার আরেকটি ফোকাস হলো ইউনিটি অফ কমান্ডের মতো, অর্থাৎ প্রতিটি বিভাগেরই তার একজন করে ডাইরেক্ট সুপিরিয়র থাকবে,
যার কাছে তার বাধ্যবাধকতা থাকবে, অব্লিগেশন থাকবে, রাইট? ইউনিটি অফ কমান্ড, রাইট? অর্থাৎ নিয়ন্ত্রণের পরিধি, অর্থাৎ একজন সংগঠনের যে মুখ্য পরিচালক সে কতজন কর্মীকে তার আয়ত্তে রাখতে পারে, তার নিয়ন্ত্রণে রাখতে পারে, এই স্প্যান অফ কন্ট্রোল যাকে বলা হয় প্রশাসনে, জনপ্রশাসনে, অর্থাৎ এই পোস্টডি ফর্মুলা বিশেষ করে ফোকাস করেছে স্প্যান অফ কন্ট্রোলের ওপর এবং ইউনিটি অফ কমান্ডের ওপর, রাইট? তো যাই হোক, তোমাদের মনে রাখতে হবে যে 30 দশকের মাঝামাঝি সময়ে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট প্রশাসনকে চাঙ্গা করার জন্য, প্রশাসনকে শক্তিশালী করার জন্য একটা কমিটি গঠন করেছিল। সেই কমিটির যারা সদস্য তাদের মধ্যে লুথার গালিগ এবং লিন্ডা লারউইক হচ্ছে অন্যতম। এবং লুথার গালিগ এবং লিন্ডা লারউইক তাদেরই রিপোর্ট 1937 যে রিপোর্ট অন দ্য সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন, সেই রিপোর্টেই এই অ্যাক্রোনিম, এই পোস্টডি কর্ভ, এই অ্যাক্রোনিমটি উদ্ভাবন করেছিল লুথার গালিগ। এবং এই পোস্টডি কর্ভ হচ্ছে 7টি লেটার, অর্থাৎ 7টি প্রশাসনের 7টি নীতির কথা উল্লেখ করেছিল লুথার গালিগ, অর্থাৎ পোস্টডি কর্ভ, এই প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারগুলো নিয়েই হয়েছে এই অ্যাক্রোনিম পোস্টডি কর্ভ, অর্থাৎ প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং অ্যান্ড বাজেটিং, রাইট? কাজে তোমাদের মনে রাখতে হবে যে এই পোস্টডি কর্ভ যে অ্যাক্রোনিমটি, এই 7টি নীতি প্রয়োগের মাধ্যমেই কোনো প্রশাসনে, কোনো সংগঠনের সাফল্য আসতে পারে বলেই, এবং এর সার্বিক প্রয়োগের ফলেই প্রশাসনের বা কোনো সংগঠনের সাফল্য আসতে পারে বলে লুথার গালিগ প্রচার করেছেন, রাইট? থ্যাংক ইউ।